বাইরে থেকে ভালো মানুষের মতো দেখতে মানুষের অন্তরে অনেক সময় বিষ থাকে। আবার অনেক সময় কোনো মানুষ বাইরে থেকে কঠোর বা খারাপ মনে হলেও সত্যিকারের ভালো মানুষ হয়ে থাকেন। এই গল্পের অনলবাবুও সেরকম একটি ভুল করেছিলেন। তার ভুলটা কি ছিল এবং শেষ পর্যন্ত তিনি কি করলেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসুন শুরু করি। অনলবাবু সরকারি চাকরিজীবী ছিলেন। কর্মজীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন শহরের সরকারি কোয়ার্টারে। অবসর নেওয়ার পর শহরের কোলাহল থেকে দূরে সবুজ গাছপালায় ঘেরা নিরিবিলি এক জায়গায় নিজের জন্য একটি বাড়ি তৈরি করেছিলেন। প্রায় ১৬-১৭ বছর ধরে সেই বাড়িতেই শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন তিনি এবং তার স্ত্রী। তাদের একমাত্র ছেলে বিদেশে চাকরি করে। সময়ের অভাবে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ খুবই কম। অনলবাবুর স্ত্রী তনিমা দেবী ছিলেন সংসারী মানুষ। তিনি আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে মাঝে মধ্যে একটু আধটু কথা বলতেন, কিন্তু অনলবাবু কখনো খুব একটা মেলামেশা করতেন না। তার ধারণা ছিল এই এলাকায় বেশ কিছু বখাটে ধরনের ছেলে মেয়ে আছে যাদের সঙ্গে মেলামেশা ঠিক নয়। বিশেষ করে একটি ছেলে যাকে প্রায়ই অনলবাবু ব্যালকনি থেকে দেখতে পেতেন। ছেলেটির চেহারা মস্তান গোছের, কানে দুল, হাতে বালা, চুলে অদ্ভুত একটা বিচ্ছিরি স্টাইল। এমন ছেলে দেখে অনলবাবুর মনে হয়েছিল এর থেকে দূরে থাকাই ভালো। একদিন সকালে তনিমা দেবী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যায়। অনলবাবু তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করেন। এই ডাক্তারবাবু অনলবাবুদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই থাকেন, তবে দরকার মতো প্রেশার চেক বা সাধারণ কোনো অসুখ বিসুখ হলে তিনি নিজে এসে ওষুধ দিয়ে দেন। কোনো অসুবিধা বুঝলে তখন তিনি কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন। ডাক্তারবাবু এক্ষুনি আসছি বলে ফোন রাখলেন এবং তিনি বেশি দেরিও করেননি। তবে তার আগেই তনিমা দেবীর ব্যথাটা জোরালো হতে হতে হঠাৎ করেই তিনি নিস্তেজ হয়ে পড়লেন। সবকিছুই যেন খুব তাড়াতাড়ি ঘটে গেল। ডাক্তারবাবু এসে দেখে জানালেন তনিমা দেবী আর নেই। অনলবাবু স্ত্রীর নিথর দেহটার পাশে হতভম্বের মতো বসে রইলেন। চোখের সামনে তিনি সমস্ত কিছু অন্ধকার দেখছেন। অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অথচ বাইরে থেকে দেখলে তিনি পাথরের মতো বসে আছেন। না এলো কোনো কান্না, না বের হলো মুখ দিয়ে কোনো শব্দ। তিনি অপলক দৃষ্টিতে স্ত্রীর মৃতদেহের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকলেন। বেশ কিছুক্ষণ পর বাড়ির কাজের মেয়েটি বলল, কাকু, এরকম ভাবে বসে থাকলে হবে না। আপনি নিজের মনকে শক্ত করুন। যাদেরকে খবর দেওয়ার আছে ফোন করে বলে দিন। আমি একটু বাইরে গিয়ে পাড়ার কয়েকজনকে দেখি। কিছুক্ষণের মধ্যেই একজন যুবক একজন ডাক্তারকে সঙ্গে নিয়ে হাজির। এই ডাক্তারও একবার পরীক্ষা করলেন এবং জানালেন বেশ কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক এসে হাজির। তাদের মধ্যে কানে দুল পরা ওই মস্তান গোছের ছেলেটিও আছে। মনে হচ্ছে ওই এদের পান্ডা। অনলবাবুর মনে একটা অদ্ভুত অস্বস্তি হলো। এত বছর ধরে যাদেরকে এড়িয়ে এসেছেন, আজ সেই ছেলেগুলোই বাড়িতে আসছে। কিন্তু পরবর্তী ঘটনাগুলো তাকে পুরোপুরি অবাক করে দিল। মস্তান গোছের ছেলেটি এগিয়ে এসে খুবই শান্তভাবে বলল, আমার নাম রাজু। চিন্তা করবেন না মেসমশাই, আমরা আছি, সব ঠিকঠাক হয়ে যাবে। আমি যে ডাক্তারকে পাঠিয়েছিলাম তার কাছ থেকেই ডেথ সার্টিফিকেট নিয়ে নিচ্ছি। কাউকে খবর দেওয়ার থাকলে বা কাউকে আনতে পাঠাতে হলে আমাদেরকে বলুন, আমরা ব্যবস্থা করছি। অনলবাবু কিছু বলার আগেই কাজের মেয়ে মিলি বলল, কাকাবাবুর ছেলে তো বিদেশে, সে এত তাড়াতাড়ি আসতে পারবে না। বাকি নিকটাত্মীয় বলতে যারা, তারা বেশিরভাগই বিদেশে অথবা অনেক দূরে। তবে দূর সম্পর্কের কাউকে খবর দেওয়ার থাকলে কাকাবাবুই বলতে পারবেন। এই বলে মিলি ফোন নাম্বার লেখা ছোট্ট ডায়েরিটা অনলবাবুর দিকে এগিয়ে দিলেন। অনলবাবু তার থেকে কয়েকটা নাম্বার দেখিয়ে রাজুর হাতে ডায়েরিটা ধরিয়ে দিলেন। তারা ২-৩ জন মিলে একসাথে ফোন করার পর বলল, সবাই শ্মশানে আসবে বলছে, কাজেই আমরা আর দেরি করব না, গাড়ির ব্যবস্থা করছি। কিছুক্ষণের মধ্যেই একটা শবদেহ বহন করা গাড়ি ও একটা হুড খোলা গাড়ি এসে হাজির হলো। ফুলমালাও এসে গেছে।
এরপর অমলবাবুর স্ত্রী তনিমা দেবীর নিষ্প্রাণ দেহটিকে শবদেহ বহনকারী গাড়িটির মধ্যে ছেলেগুলি তুলে দিল। অনলবাবু বুঝতে পারলেন এ যাওয়াই তার শেষ যাওয়া। এতদিন একসাথে ঘর সংসার করা, এত বছর ধরে সমস্ত কিছুতে একসাথে থাকা তার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী তনিমা আর কোনোদিনই ফিরবে না। আর কোনোদিনই তাকে স্নান করতে বলবে না, খেতে ডাকবে না, ভালো মন্দের গল্প করবে না, অসুখ বিসুখ হলে মাথার কাছে বসে থাকবে না, কোনো কিছুতে বাধা দেবে না। অনলবাবুর দু চোখ জলে ভরে গিয়ে সমস্ত কিছু ঝাপসা হয়ে এলো। তারপর দুজন ছেলে অনলবাবুকে ধরে ওই গাড়িটির সামনের সিটে বসিয়ে ছেলেগুলি হুডখোলা গাড়িতে উঠে পড়ল। তারপর সোজা শ্মশানে গিয়ে শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় সব জিনিসের আয়োজন ওরাই করল। অনলবাবু শুধু চুপচাপ বসেছিলেন। সবকিছু সেরে যখন বাড়ি ফিরলেন তখন রাত্রি প্রায় 8টা। রাজু বলল, মেসোমশাই, বাড়িতে আপনার পক্ষে একা থাকা অসুবিধা হতে পারে। আপনার তো ঘরের অসুবিধা নেই, রাতে থাকার জন্য আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। আর তারপরেও যে কোনো সময়ে কোনো কিছু দরকার হলে অবশ্যই আপনি আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বারটা আপনি রেখে দিন। কিছুক্ষণ পরে দুজন মহিলা এলো। তাদের বয়স 30-35 হবে। সম্ভ্রান্ত ঘরের বিবাহিতা মহিলা। একজনের হাতে একটি ফ্ল্যাক্স ও টিফিন বক্স। বলল, মেসোমশাই, এতে দুধ আর কিছু খাবার আছে, আপনি খেয়ে নিয়ে শুয়ে পড়ুন। আমরা আপনার মেয়ের মতো, আমরা পাশের ঘরেই থাকব, দরকার হলে ডাকবেন। অনলবাবুর কিছু খেতে ইচ্ছে নেই। এইভাবে হঠাৎ করে স্ত্রী তনিমা চলে যাওয়াটা তিনি এখনো মন থেকে মেনে নিতে পারছেন না। তবে যাদেরকে তিনি চেনেন না, জানেন না, তারা কেউ তার খাওয়ার কথাও মনে রেখেছে, তার জন্য এত সুন্দর করে খাবার নিয়ে এসেছে, এটা ভেবে একটু ভালো লাগলো। তাই অল্প একটু খেয়ে শুয়ে পড়লেন। অনিলবাবুর রাতে ভালোভাবে ঘুম হলো না। তারপরের দিনটাও আচ্ছন্নের মধ্যে কাটল। সন্ধেবেলায় কাজের মেয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার সেই মেয়ে দুটি এলো। অনলবাবু সময়ের সাথে সাথে কিছুটা স্বাভাবিক হতে পেরেছেন। তিনি বললেন, এসো মা, তোমরা আজকেও এসেছ, সেটা আমার জন্য তো খুবই ভালো। কিন্তু তোমাদের বাড়িতে কোনো অসুবিধা নেই তো? মানে বাড়িতে অনুমতি নিয়েই এসেছ তো? হ্যাঁ মেসোমশাই, আমাদের হাজব্যান্ডরাই তো আসতে বলেছে। আমি রাজুর স্ত্রী ইতি। রাজু আমাদের পাঠিয়েছে যাতে রাতে আপনার অসুবিধা না হয়। আর ও হলো রমা, ও স্কুলে পড়ায়। ওর হাজব্যান্ড রাজুর বন্ধু, সেও আপনাদের সাথে শ্মশানে গিয়েছিল। তাই আপনি ওইসব নিয়ে কিছু চিন্তা করবেন না। অনলবাবু রাজু ও তার ছেলেদের সম্পর্কে যত দেখছেন, শুনছেন, ততই অবাক হয়ে যাচ্ছেন। তিনি ভাবলেন, এত বছর ধরে যাদেরকে দূর থেকে ঘৃণা করেছেন, চোখাচোখি হলেও কখনো কথা পর্যন্ত বলেননি, অথচ আজ তারাই তার অসময়ে আপন জনের মতো সমস্ত কিছু খেয়াল রাখছে। পরের দিন সকালে রাজু এসে অনলবাবুর পাশে বসল। বলল, কাকাবাবু, রাতে কোনো অসুবিধা হয়নি তো? এখন থেকে কিছুদিন আমাদের ছেলেরা দুজন দুজন করে এসে রাতে আপনার বাড়িতে থাকবে। আর কাকিমার কাজকর্ম কেমন কি করবেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা সমস্ত ব্যবস্থা করে দেব। আর যদি কোনো টাকা পয়সার দরকার থাকে তাহলেও বলবেন। অনলবাবু বললেন, না বাবা, ঈশ্বরের আশীর্বাদে টাকা পয়সার তো কোনো অভাব নেই, অভাব শুধু কাছে থাকা মানুষের। রাজু বলল, দেখুন কাকাবাবু, আমাদেরও কাজকর্ম আছে, ঘর সংসারও আছে, কিন্তু তা সত্ত্বেও কোনো দরকার হলে আমাদেরকে বলতে দ্বিধা করবেন না, আমরা আপনাকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব। স্ত্রীর মৃত্যুর 2 দিন পর অনলবাবুর ছেলে বাড়ি এলো, কিন্তু ছেলে বউকে আনতে পারেনি, কারণ ছেলের পরীক্ষা চলছে। ছেলে 2 দিন থেকেই আবার বিদেশে ফিরে গেল। যাবার সময় সে বলল, বাবা, সবকিছু মিটে গেলে তোমাকে আমাদের কাছে নিয়ে চলে যাব। অনলবাবু অনিচ্ছা সত্ত্বেও সম্মতি জানালেন, কারণ তার তো আর কোনো উপায় নেই, তিনি এখানে একা কিভাবে থাকবেন। তারপর তাদের বংশের প্রথা মতো 15 দিন পর ক্রিয়াকর্মের জন্য রাজু ও তার ছেলেরা সমস্ত আয়োজন করল। যেসব আত্মীয়দের খবর দেওয়া হয়েছিল তাদের যোগাযোগ করে আমন্ত্রণ জানালো। সব দায়িত্ব রাজুর দল নিজেদের কাঁধে তুলে নিয়ে
খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন করল। শেষকৃত্যের পর থেকে রাজুর স্ত্রী ইতি ও রমা কয়েকদিন রাতের বেলায় অনলবাবুর বাড়িতে এসে থাকত, যাতে রাতে কোনো সমস্যা না হয়। তারপর থেকে প্রতি রাতে রাজুর দল থেকে দুজন যুবক অনলবাবুর বাড়িতে থাকত, রাতে অনলবাবুর যাতে কোনো অসুবিধা না হয়। একদিন রাতে অনলবাবু জ্বরে পড়লেন। পাহারা দিতে আসা ছেলে দুইজন তার দেখাশোনা করল, ওষুধ খাইয়ে দিল, থার্মোমিটার দিয়ে জ্বর মেপে লিখে রাখল। দুজনের কেউ না কেউ রাতে মাথার কাছে জেগে বসে থাকল। একবারও তারা বিরক্ত বোধ করল না। সকালে ডাক্তারকে কল দিয়ে তারা বাড়ি গেল। কিছুক্ষণ পরে রাজু কাজে যাওয়ার পথে দেখা করতে এলো। বলল, কাকাবাবু, আপনার শরীর খারাপ শুনলাম, আপনি এখন কেমন আছেন? অনলবাবু বললেন, হ্যাঁ বাবা, ভালো আছি। সবচেয়ে বড় কথা, তোমাদের মতো ছেলেরা এখানে আছে। রাজু বলল, হ্যাঁ কাকাবাবু, এই পাড়াটা আমরা সবাই মিলে ভালো রাখার চেষ্টা করি। আপনার কোনো কষ্ট হলে আমাকে বলবেন, আমি আছি। অনলবাবুর মনে হল রাজু সত্যি বড় মনের মানুষ। সমাজের দৃষ্টিতে সে হয়তো নেতা মন্ত্রীর মতো নয়, কিন্তু তার হৃদয়টা বিশাল। অনলবাবুর স্ত্রী চলে যাবার পর তিনি অনেকটা নিঃসঙ্গ হয়ে গেছেন। তবে তিনি আর একা নন। রাজু এবং তার বন্ধুরা প্রায়ই তাকে দেখতে আসত। তাদের হাসি খুশি মুখগুলোই অনলবাবুর একাকিত্ব কাটিয়ে দিল। রাজুর ব্যবস্থাপনায় পাড়া প্রতিবেশীরাও অনলবাবুর খোঁজ খবর নিতে শুরু করল। কেউ এসে বলতো, কাকাবাবু, বাজার থেকে কিছু আনতে হবে, আমাকে বলুন। কেউ এসে বলতো, আপনি কি চুলদাড়ি কাটতে সেলুনে যাবেন? তাহলে আমার সঙ্গে চলুন। এমনকি কয়েকজন বয়স্ক মানুষও মাঝে মধ্যে অনলবাবুর কাছে গল্প করতে আসতেন। তারা মূলত রাজুর অনুরোধেই আসতেন, কারণ রাজু তাদের অনেকভাবে সাহায্য করেছিল। এখন তারা নিজেরাও ভালোবাসার প্রতিদান দিতে চাইতেন। অনলবাবুর সঙ্গে কিছুক্ষণ গল্প করে তাদেরও ভালো লাগতো। এইভাবে অনলবাবুর একাকিত্ব কেটে যেতে শুরু করল। তিনি বুঝতে পারলেন, সমাজে সত্যিকারের ভালো মানুষ আছে, শুধু তাদের চিনতে জানতে হয়। এই সময় অনলবাবুর ছেলে একদিন ফোন করে বললেন, বাবা, আমি সামনের সপ্তাহে আসব এবং তোমাকে নিয়ে যাব। অনলবাবু হ্যাঁ বা না কিছুই বললেন না। কয়েকদিন পর অনলবাবু রাজুকে বাড়িতে ডাকলেন। বললেন, বাবা, আজ তোমাকে ডেকেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কেন কাকাবাবু, ক্ষমা কি জন্য? আমি অনেকদিন ধরে তোমাকে খারাপ ছেলে বলে ভাবতাম। আগে কথাও বলিনি কখনো। তোমাদের সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল, কিন্তু আজ যখন তোমাদেরকে কাছ থেকে দেখলাম, আমি নিজের ভুল বুঝতে পারলাম। তাই আমি তোমার এবং তোমার সাথীদের কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি তোমাদের মতো যুবকরাই সমাজকে বদলাতে পারে। আমি এখন বুঝেছি, বইপত্র পড়ে মানুষ চেনা যায় না, মানুষকে তার কাজ দিয়ে চেনা যায়। রাজু হেসে বলল, মানুষকে দূর থেকে বিচার করলে অনেক সময় ভুল হয় কাকাবাবু। আমরা মানুষ, আমরা আমাদের এই পাড়ার, এই এলাকার মানুষদের ভালো রাখতে চাই। আপনি আমাদের আশীর্বাদ করবেন। আপনার আশীর্বাদ আমাদের পথ দেখাবে। অনলবাবু বললেন, আশীর্বাদ করি তোমরা ভালো থাকো এবং সুন্দর সুস্থ একটা সমাজ গড়ে তোলো। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদের তো বিভিন্ন কাজে, বিশেষ করে দুস্থ মানুষের সেবার জন্য টাকা পয়সার দরকার হয়, তাই না? হ্যাঁ মেসোমশাই, সে তো হয়। অনলবাবু বললেন, তাহলে আমি যদি আমার পেনশনের টাকা থেকে প্রতি মাসে তোমাদের হাতে কিছু টাকা তুলে দিই, তোমরা নেবে তো? হ্যাঁ মেসোমশাই, আপনি যদি অনুদান হিসাবে খুশি মনে আমাদের হাতে তুলে দেন, অবশ্যই নেব। আর যদি মনে করেন এই কদিনের প্রতিদান হিসাবে দিচ্ছেন, তাহলে দেবেন না, আমরা নেব না। তবে আপনার জন্য যতটুকু পারছি অবশ্যই করে যাব। অনলবাবু বললেন, না না বাবা, প্রতিদান নয়। আমি তো আর এই বয়সে অন্য কোনো মানুষের বিশেষ উপকার করতে পারবো না। তাই আমার দেওয়া অর্থ যদি কোনো মানুষের উপকারে লাগে, তাহলে খুশি হব। ঠিক আছে মেসোমশাই, তাই হবে। আমি এখন আসি। এই বলে রাজু চলে গেল। অনলবাবু ঠিক করলেন, বাকি জীবনটা তিনি এখানেই কাটিয়ে দেবেন। ছেলের কাছে বিদেশের মাটিতে আর যাবেন না, কারণ আজ আর তিনি একা নন। তার স্ত্রী তনিমা চলে যাওয়ার পর তার একাকিত্ব জীবনে অনেকগুলো মানুষ,
সাথে আছেন। তাই হয়তো তিনি তনিমাকে ভুলতে না পারলেও তনিমা চলে যাওয়ার পর একাকিত্বটাকে ভুলতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন। নমস্কার।